চিত্রে থাকে আর না থাকে এটা আবার কি জিনিস ভাই? আগে আমাকে বুঝতে হবে র্যাপিড চেঞ্জ জিনিসটা কি। নাম দেখে বোঝা যাচ্ছে র্যাপিড চেঞ্জ মানে কি মারাত্মক চেঞ্জ। মারাত্মক চেঞ্জ কারা 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 কাদেরকে বলে মারাত্মক চেঞ্জ? মারাত্মক চেঞ্জ মানে যদি ড্রাস্টিক্যালি ইনক্লিনেশন হয়। ড্রাস্টিক্যালি ইনক্লিনেশন মানে মনে করেন এরকম উপরে ছিল, ধাপ করে একদম নিচে পড়ে গেছে, এরকম হয়ে গেছে, এটাকে বলে ইনক্লাইন্ড হওয়া। ড্রাস্টিক্যালি মানে মারাত্মক, রাতারাতি এরকম ইনক্লাইন্ড হওয়া। রাতারাতি কিরকম, ধরেন এখানে একটা ডেটা ছিল 4% আর এখানে নেমে গেছে মনে করেন 40%। তার মানে কত পার্সেন্ট কমে গেছে? প্রায় 10 গুণ। 10 গুণ কমে গেছে। এই যে এটাই হলো ড্রাস্টিক্যাল ইনক্লিনেশন। একইভাবে যদি সাডেন ইনক্রিজ হয়, মনে করেন ডেটাটা ছিল 10%-এ, হঠাৎ করে বেড়ে এখানে ধরেন 60% হয়ে গেছে, তার মানে এই যে সাডেন একটা ইনক্রিজ হইলো, এটাকে বলে হলো র্যাপিড চেঞ্জ। এখন আপনি যদি চিত্রের মধ্যে এরকম র্যাপিড চেঞ্জ দেখেন, তাহলেই শুধুমাত্র আপনি ওই পয়েন্টগুলোকে ধরবেন। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি যদি চিন্তা করি, ধরেন এটা একটা পয়েন্ট আমি চিন্তা করলাম বার্থ রেটের ক্ষেত্রে 1990 সালে। খেয়াল করেন 1990 সালে বার্থ রেট ছিল কত? মনে করেন 60,000-এ ছিল। আচ্ছা এটা কি 60,000? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6 লাখ এটা। হ্যাঁ, ধরেন এটা হলো 6 লাখ। আর 1990 সালে, এখন দেখেন 1970 সালে এটা আবার ছিল কত? এই যে এটা তো 6 লাখ আর এটা হলো 10 লাখে ছিল। খেয়াল করেন এটা ছিল 10 লাখে, মানে কি 10 লাখ থেকে কমে 6 লাখে নেমে গেছে, প্রায় 50% নেমে গেছে। 5 লাখ হলে কিন্তু 50% হইতো। তার মানে এটাকেও আমরা মোটামুটি একটা ড্রাস্টিক্যালি ইনক্লিনেশন বলতে পারি। কথাটা বুঝছেন? সেটা কিন্তু একটা কাইন্ড অফ র্যাপিড চেঞ্জ। সো এরকম যদি অনেক হাই অনেক লো এরকম কোনো ডেটা যদি থাকে, এটাকে আমরা বলবো র্যাপিড চেঞ্জ। এরকম র্যাপিড চেঞ্জ যদি থাকে, আপনি মোটামুটি 2 সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে কোনো ধরনের র্যাপিড চেঞ্জ চিত্রের মধ্যে নাই, যেমন ধরেন এই চিত্রটা এরকম নাই, ধরেন একটা চিত্র ছিল হলো এরকম, আর একটা চিত্র ছিল ধরেন এরকম, আর একটা চিত্র ধরেন ছিল এরকম। দেখেন এখানের মধ্যে কি কোনো খুব আহামরি র্যাপিড চেঞ্জ আছে? এখানে একটা র্যাপিড চেঞ্জ হতে পারে, যদি আমরা এই পয়েন্টের সাথে এই মাথার পয়েন্টটা ধরি, তাহলে হয়তো এটা একটা র্যাপিড চেঞ্জ ধরা যায়। এছাড়া কোনোটাই কিন্তু র্যাপিড চেঞ্জ না। কেন? কারণ এই ডেটার সাথে এই ডেটা খুব একটা পার্থক্য নাই, এখানের সাথে এখানে খুব একটা ডিস্টেন্স নাই, এখানে তো নাই, এখানেও নাই, এখানেও নাই। এভাবে যদি কাছাকাছি নিকটতম দূরত্বের পয়েন্টগুলোকে যদি আমরা ধরি, তাহলে কিন্তু এত র্যাপিডলি চেঞ্জ হয় নাই। এই যে এত র্যাপিডলি কিন্তু চেঞ্জ হয় না, এই যে এত র্যাপিডলি কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ফোর্সফুলি র্যাপিড চেঞ্জেস দেখাবো না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব? স্পেসিফিক ডিটেলেই 7 লাইনে এই বাকি জিনিসগুলো দেখাই দেবো। এক একটা পয়েন্ট ধরে 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 পয়েন্টগুলোকে 7 লাইনে দেখাই দেবো। আর যদি দেখি চিত্রের মধ্যে এরকম র্যাপিড চেঞ্জ আছে, তাহলে 5 লাইন লিখবো নর্মাল ডিটেলিং, আর 2 লাইন লিখবো এরকম র্যাপিড চেঞ্জ। কথাটা বুঝতে পারছেন? গেল। এরপরে আমরা, হ্যাঁ আনিকা পারভেজ বলেন কি আপা? জি ভাইয়া, ইউজুয়ালি তো র্যাপিড চেঞ্জেস আর কোয়াইট কমন, মানে এটা তো থাকবে মোটামুটি, মানে এই পর্যন্ত আমি যতটুকু দেখছি আর কি ততটুকুতে ধরতে পারি যে সেটা আপনি লিখলেন, থাকলে তো আপনি লিখলেন, যদি না থাকে তখন তো আপনি জোর করে এটা লিখতে চাইবেন। কারণ না। আমি তো এই কথা বলে দিই না যে না থাকলে লেখা যাবে না, দরকার নাই লেখার, এটা তো আর আমি বলি না, বুঝছি? ওটা তো আপনি জোর করে লিখবেন। এই জন্য আমি বলে দিলাম এটা জোর করে লেখা যাবে না। থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে লেখার দরকার নাই। আচ্ছা। ওকে, এখন দেখেন আর একটা প্যারাগ্রাফ আমরা লিখবো, সেটাকে বলতেছি আমরা কম্প্যারিজনের প্যারাগ্রাফ। তো কম্প্যারিজনটা আমরা কিভাবে হইতে পারি, আপনারা একটু নোটটা লিখে নেন। এখানেই দেখাই 2 ধরনের কম্প্যারিজন আমরা করব। একটা হলো বাংলায় লেখেন যে সাল ওয়াইজ, মানে ইয়ার ওয়াইজ, ঠিক আছে? এই যে সাল ওয়াইজ একটা কম্প্যারিজন করব, আর একটা হলো ডেটা ওয়াইজ করব, ঠিক আছে? আর একটা লেখেন ডেটা ওয়াইজ, ঠিক আছে? কিরকম ডেটা ওয়াইজ, কিরকম সাল ওয়াইজ? সাল ওয়াইজ মানে এখানে দেখেন সাল ওয়াইজ মানে হলো ধরেন 2030-এ একটা ডেটা ধরবো, 2010-এ একটা ডেটা ধরবো, 10 আর 30, এই যে সাল ওয়াইজ। কিরকম? মনে করেন আমি বার্থ রেটকে ধরলাম, এই বার্থ রেট 10 সালে একরকম ডেটা দেখাবে,
30 সালে একরকম ডেটা দেখাবে, খুবই স্বাভাবিক। তাহলে ডেটাটাকে ফিক্স রাখলাম, বার্থ রেট, সালটাকে ভেরিয়েশন করলাম, যে একটা হলো 10 সালে, একটা হলো 30 সালে। এটাকে আমরা বলতেছি সাল ওয়াইজ বা ইয়ার ওয়াইজ কম্প্যারিজন, তুলনা। আর একটা কম্প্যারিজন করবো আমরা ডেটা ওয়াইজ কম্প্যারিজন। ডেটা ওয়াইজ কম্প্যারিজন কিরকম? এখানে ধরেন দুইটা ডেটা আছে, একটা হলো বার্থ রেট ওয়াইজ আর একটা হলো ডেথ রেট ওয়াইজ। মরছে কিরকম আর জন্মাইছে কিরকম। তাহলে আমি একটা সালকে ফিক্স ধরলাম, মনে করেন আমি 90 সালকে ফিক্স ধরলাম, সাল ফিক্স। আর ডেটা ভেরিয়েশন, ডেটা ভেরিয়েশন মানে একবার 90 সালে এই যে জন্মাইছে কত আর মরছে কত, তাহলে এই যে জন্মানো আর মরা দুইটা ডেটার সাথে আমি তুলনা করব, এটাকে বলতেছি ডেটা ওয়াইজ কম্প্যারিজন। কথাটা বুঝতে পারছেন আমার? একটা বড় ডেটা দেখাই, এখানে তো মাত্র দুইটা ডেটা, এখানেও তো দুইটা ডেটা, ধরেন এখানে অনেকগুলো ডেটা আছে। দেখেন কম্প্যারিজনটা একবার বললাম সাল ওয়াইজ, তাহলে সাল ওয়াইজ কিরকম? ধরেন আমি 1985 কে ধরলাম, ধরে দুইটা ডেটা নিব। একটা ডেটা মনে করেন আমি স্পেন নিলাম এই পয়েন্ট, আর একটা ডেটা আমি ধরে নিলাম ইউকে, ধরেন এই পয়েন্ট। তাহলে এই যে দুইটা পয়েন্টের ডেটার সাথে আমি তুলনা করতেছি, এটাকে বলে ডেটা ওয়াইজ কম্প্যারিজন। কথাটা বুঝছেন? ডেটা কিন্তু দুইটা, সাল একটা। যখন সাল একটা থাকবে এটা কিন্তু সাল ওয়াইজ না, ডেটা ওয়াইজ, কারণ ডেটা বেশি, দুইটা ডেটা। আর যখন আমি ইয়ার ওয়াইজ নেব তখন সাল থাকবে দুইটা আর ডেটা থাকবে একটা। কিরকম? 1985 সালে ধরেন আমি ধরলাম যে ডেনমার্ক, এই যে এটা ডেনমার্ক কত, মানে এটা কত, আর 1990 সালে ডেনমার্ক কত, এটা কত। ডেনমার্ক ফিক্সড আর দুইটা সাল আলাদা, এটাকে বলে টাইম ওয়াইজ কম্প্যারিজন বা সাল ওয়াইজ কম্প্যারিজন। আপনারা কি এখন বুঝতে পারছেন? এত জটিল কিছুই না, এক লাইনের কথা। সাল ফিক্স রাখলে ডেটাকে পেঁচাবো, ডেটাকে ফিক্স রাখলে সালকে পেঁচাবো, আর কোনো কথা নাই এই জায়গায়। ক্লিয়ার? তাহলে আমাকে ইশতিয়াক বলেন তো, আমি যদি ডেনমার্ক আর সুইজারল্যান্ড এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করতে পারি, কি কিভাবে কম্প্যারিজন করতে পারি? ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের মধ্যে যদি আমরা কম্পারিজন করতে পারি, একটা হচ্ছে ইয়ার ওয়াইজও কম্পারিজন করতে পারি, আবার ডাটা ওয়াইজও কম্পারিজন করতে পারি ভাইয়া। ইয়ার ওয়াইজ যেমন আমরা যদি ডেনমার্কের দেখি 1980 থেকে আমরা যদি 1985-তে ডেনমার্কেরটা এইটা করি, তখন আমরা এই যে ডাটা ওয়াইজ কম্পারিজন করলাম। টাইম ওয়াইজ, এটা ডাটা ওয়াইজ না, এটা হলো টাইম ওয়াইজ, কারণ দুইটা সাল নিয়েছেন আপনি। হ্যাঁ সরি, দুইটা সাল যখন নিচ্ছি তখন আমরা তখন হ্যাঁ। আমাকে এটাকে বলবো টাইম ওয়াইজ। হ্যাঁ, এটা আমরা ইয়ার ওয়াইজ কম্পারিজন করলাম। বাট আমরা যখন স্পেসিফিক 1990 নিলাম, দেন আমরা যদি সুইজারল্যান্ডেরটা হিসাব করি তখন আমরা ডাটা ওয়াইজ কম্পারিজন করছি। বুঝতে পারছেন? ডেটা ওয়াইজ নিলে কিন্তু একটা ডেটা না, তাহলে সুইজারল্যান্ড একটা নিলাম, আরো একটা নিতে হবে, ধরেন ডেনমার্ক নিলাম, এই যে এটা একটা ডেনমার্ক, এটা হলো ডেটা ওয়াইজ। তার ডেটা দুইটা, যেটা ওয়াইজ নেবেন সেটা দুইটা হবে। ডেটা ওয়াইজ হলে ডেটা দুইটা, সাল ওয়াইজ হলে সাল দুইটা। বুঝতে পারছেন? অনেক সহজ কথা, আপনারা কেন কঠিন ভাবে বুঝেন আমি বুঝলাম না। একজন হ্যান্ড রেজ করছে, বলেন কি প্রশ্ন? ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এটা রিপোর্টিং ডিটেইলস এ সাজাবো, আমি কি ওই মানে মানে ডাটাও সাজাতে হবে না প্লাস সালা সাজাতে, দুইটা সাজাতে হবে নাকি যে কোনো একটা দিয়ে আমি করতে পারবো? প্রশ্নটা আমি বুঝিই নাই, আবার বলেন। আমি যখন রিপোর্টিং ডিটেইলস এ সাজাবো তখন এখানে উদাহরণ দিয়ে বুঝেন। জি, এখানে সুইজারল্যান্ড আর ডেনমার্ক এটা দুইটা যেহেতু ডেটা, আমি কি ডাটা দিয়ে করব নাকি সাল দিয়ে করব নাকি দুইটা একসাথে কি করতে হবে? দুইটাই করবেন আপনি, খালি একটা দিয়ে করলে তো হইলো না। আপনার যত বেশি ভেরিয়েশন দেখাতে পারবেন তত বেশি ব্যান্ডেজ। ঠিক আছে? একবার ডেটা দিয়ে করবেন, একবার সাল দিয়ে করবেন, আবার একবার সাল দিয়ে, দুইটা সাল একটা ডেটা। আবার এমনও হইতে পারে দুইটা সাল দুইটা ডেটা, তাও করতে পারবেন। ধরেন 1995 সালের একটা ডেটা নিলাম, শ্রীলঙ্কাকে নিলাম, ডেনমার্ক নিলাম, ফর এক্সাম্পল এটা 1995 সালে ডেনমার্ক নিলাম, আর 2000 সালে নিয়ম ছিল ডেনমার্ককে নেওয়ার, কারণ সাল দুইটা আলাদা, কিন্তু আমি ডেটাও আলাদা নিব। ধরেন আমি ইউকে নিলাম, তাহলে যে এটা নিলেন
তাহলে এই যে আপনি ডেনমার্কের সাথে একে তুলনা করতেছেন এবং সাল দুইটাও আলাদা, বুঝতে পারছেন? কম্বিনেশনের খেলা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কি আছেন না আছেন আমি জানি না, ধরেন আমি 2 ডিজিটে কম্পিউটার সায়েন্সে পড়া, এটা 2 ডিজিটের মধ্যে আমি কম্প্যারিজন করব, তাহলে কিভাবে কম্প্যারিজন করে? ধরেন 0 আর 1 এর মধ্যে আমি কম্প্যারিজন করতে চাই, তাহলে একটা কম্বিনেশন হতে পারে 0 0, একটা কম্বিনেশন হতে পারে 0 1, একটা কম্বিনেশন হতে পারে 1 0, একটা কম্বিনেশন হতে পারে 1 1, রাইট? এখন আপনারা এই ওয়াইজ চিন্তা করলে তো দুইটা তো একই হইতেছে, তাহলে দুইটা মিলে একই করবেন, এটা একটা কম্প্যারিজন, এটা একটা কম্প্যারিজন। তাহলে এটাকে এখন সাল আর ডেটা চিন্তা করেন, তাহলে ডেটা সাল, সাল ডেটা, সাল ডেটা, আবার এই যে সাল সাল, মাথার উপর দিয়ে যাবে, এগুলো বাদ দেন। যতটুকুন বুঝাইলাম আপাতত এতটুকুনি বুঝেন, এগুলোর বহুত ডিটেল আরো পরে আছে। আর শেষমেশ আমরা কনক্লুডিং ট্রেন্ড করব, সেটা কি? কনক্লুডিং ট্রেন্ড হলো জেনারেল ট্রেন্ড, আমরা যে কথাবার্তাগুলো বলছি ওই কথাবার্তাগুলোকেই আর একবার আমরা কনক্লুশনে সামারাইজ করব, চেষ্টা করব সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ওই যে দা মোস্ট, দা বিগেস্ট, দা স্মলেস্ট, দা লিস্ট, এই টাইপের করে সর্বোচ্চ আর সর্বনিম্ন ডেটা কে এই পিকচারের মধ্যে, ওকে আমরা দেখানোর চেষ্টা করব কনক্লুশন পার্টে গিয়ে। এটা করলে আমার কনক্লুশন হয়ে গেল, আনুমানিক 3 লাইনের মধ্যে লিখবো। এই হলো আমার টোটাল স্ট্রাকচারটা, আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম স্ট্রাকচারের। এখন আসেন, এতগুলো যে কথাবার্তা আমরা বললাম, এই যে কাকে আপনি ধরবেন আর কাকে আপনি বাদ দিবেন, কেন ধরবেন কেন বাদ দিবেন, এগুলোর প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আছে, প্রত্যেকটা জিনিসের লজিক আছে যে কেন আমাকে ধরতে হবে। এই লজিক গুলো নিয়ে আমরা এখনকার ক্লাসে দেখার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমি যা কথাবার্তা বলছি, সবাই কি মোটামুটি জিনিসটাকে ধরতে পারছেন? স্ট্রাকচারটা যেভাবে করে আমাদেরকে সাজাইতে হবে। ওকে, সাদিকা আপা বুঝতে পারতেছেন? তারপরে যে এনসি, লিপি, ওকে, এনসি রয়। এখন আসেন, আমরা এখন যে কাজটা করব সেটা হলো, একটা স্টুডেন্ট আসলে কেন 6 পায় আর কেন 8 পায়, বিশেষ করে টাস্ক 1-এ, এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেটা হলো এখন যে স্লাইডটা আপনারা দেখতেছেন, এই স্লাইডটা, যেটাকে আমরা বলতেছি ভোকাবুলারি ফর ডেসক্রাইবিং চেঞ্জেস ওভার দ্য টাইম। আমরা এই যে ডেটাগুলোকে দেখলাম, এই ডেটাগুলো তো আসলে চেঞ্জ হইতেছে টাইমে টাইমে, তাই না? 1990 সালে যেরকম ডেটাটা ছিল, 2000 সালে তো ডেটাটা ওইরকম নাই, চেঞ্জ হয়েছে। একইভাবে 2050 সালে গিয়ে আরো চেঞ্জ হবে। তাহলে এই যে টাইমের বিবর্তনে, সময়ের বিবর্তনে এই যে চেঞ্জ গুলো হচ্ছে, এই জিনিসগুলোকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, কিভাবে বর্ণনা করতে পারি, এর জন্য কি ধরনের ভোকাবুলারি আমাদেরকে জানতে হবে, এটাই মূলত এই ক্লাসের মূল আলোচ্য বিষয়। এই স্লাইডটা যদি আপনাদের মুখস্থ থাকে, আপনারা একদম শিওর থাকেন খুবই ভালো লেভেলের আপনারা টাস্ক 1 এর রেসপন্স জেনারেট করতে পারবেন, যেটা ব্যান্ড 8 লেভেলের জিনিসপত্র। কেমনে? এখন দেখেন, মনে করেন কমন সেন্সে চিন্তা করেন, আপনি টাস্ক 1 কিছুই বুঝেন না, কিন্তু আপনি তো এতটুকুন দেখলেন যে আমরা যখন একটা চিত্র দেখাইলাম, একটা চিত্র যদি আমি এটাকে চিন্তা করি, ধরেন 1980 সালে এই যে ডেটাটা $2 ছিল, $2 থেকে এই যে $3 বাড়ছে 1985 সালে, তার মানে এই যে $1 পরিমাণ যে বাড়ছে, সে বাড়ার ইংরেজিকে আমরা কি বলি? ইনক্রিজ বলি না? কথাটা বুঝেন? তাহলে নরমালি আমরা কিভাবে লিখতাম যে 1980 সালে the data was $2 and then it increased, এটা বাড়ছে কত? at $3 in 1985। এরকমই তো আমি নরমালি লিখতাম, মানে বাড়তেছে বলতে আমরা ইনক্রিজই লিখতাম। নরমালি স্টুডেন্টরা এভাবেই লেখে, ইনক্রিজই লেখে। আবার এখানে যেমন দেখেন কমছে, দেন এই স্পেনের ডেটাটা, এই স্পেনের ডেটাটাকে কমছে কি আমরা কি বলি? ডিক্রিজ বলি। তাহলে আজকের পর থেকে আমাদের কাজ হলো এই ধরনের কমন ল্যাঙ্গুয়েজ যেগুলা না ইউজ করে আমাদেরকে ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ কিরকম ভাইয়া? যে এগুলো তো ইনক্রিজ মানে বাড়তেছে, সেটা তো দুনিয়ার সবাই জানে, সব স্টুডেন্টই তো জানে। তাহলে আমার ভেরিয়েশনটা কোথায়? আমার ভেরিয়েশন হলো, যদি আমরা দেখি কোন একটা ডেটা গো আপ হইতেছে মানে বাড়তেছে, তাহলে আমরা এটাকে বলবো এসকেলেটেড। আমরা যেমন কোন শপিং মলে গেলে এসকেলেটরে উঠি না, এই যে লিফটের মতন উঠলে টেনে নিয়ে যাই, সিঁড়ির মতো লিফট, লিফট মানে ওগুলো কাইন্ড অফ লিফট, যেটাকে বলে এসকেলেটর।
সিঁড়ির মতো দাঁড়াবেন, দেখবেন আপনাকে Short. নিয়ে যাবে উপরে। Sir, তার মানে কি, bucket. আমরা যদি বার চার্ট লাইন গ্রাফের চিত্রগুলো দেখি, Pocket. দেখবেন যে এভাবে করে কিন্তু এই যে সিঁড়ির মতন কিন্তু উঠে যায়। Guys. সেটাকে ইনক্রিজ না বলে Yeah. আমাদেরকে বলতে হবে এসকেলেটেড, আমাদেরকে বলতে হবে শর্ট, আমাদেরকে Please বলতে হবে decline, সার্চ। diminish, এই যেগুলো হলো Different সবগুলো নিয়ে case. ইনক্রিজড এর সিনোনিম, plant, বুঝতে পারছেন? plummet, কিন্তু ইনক্রিজড একটা খুবই কমন ওয়ার্ড, কিন্তু আমাদেরকে বলছে যে আমরা যদি রাইটিং এ আনকমন ভোকাবুলারি ইউজ না করি তাহলে ব্যান্ড 7 আসবে না। আনকমন ভোকাবুলারি বা লেস কমন ভোকাবুলারি কোনগুলা, এই যে এই সিনোনিম গুলো আমাদেরকে ইউজ করতে হবে, যেগুলো সাধারণত স্টুডেন্টরা ইউজ করে না। তাহলে আমরা লিখতে পারি রোজ মানে বাড়তেছে, ক্লাইম, জাম্প, এগুলো আমরা লিখতে পারি। এখন দেখেন কমন সেন্সে চিন্তা করেন, একটা স্টুডেন্ট যে লিখলো ইনক্রিজড আর একটা স্টুডেন্ট যে লিখলো সার্জ, এরা কি এক? বুঝতেছেন? এই কারণে মূলত টাস্ক 1 এর স্কোরটা আসলে কম হয়, বাড়ে এবং কমে। তো আপনাদের কাজ হলো, যেহেতু বাড়বে এবং কমবে এটা একটা ফিক্সড জিনিস, এটা একটা প্রেডিক্টেড জিনিস, আপনি জানেন যে এটাই থাকবে, তা আপনার কাজ হলো এগুলোকে মুখস্থ করে ফেলা। ওকে, এখন দেখেন একইভাবে যদি ডিক্রিজ থাকে বা এই যে গো ডাউন মানে কি কমতেছে, নিচের দিকে নামতেছে, গো ডাউন, তাহলে আমরা কি লিখবো? ডিক্রিজ লিখবো। এটা বেশিরভাগ স্টুডেন্টরা লেখে, আমরা এটাকে পরিহার করব না লিখে আমরা লিখতে পারি ডিক্লাইন্ড, এই যে ডিমিনাইজড, রেট্রোগ্রেসড। দেখেন কত স্মার্ট একটা শব্দ, রেট্রোগ্রেসড। যখন একটা স্টুডেন্ট ডিক্রিজ না লিখে রেট্রোগ্রেস লিখবে, স্বাভাবিকভাবেই এক্সামিনার বুঝবে যে স্টুডেন্টের লেক্সিক্যাল রিসোর্স অনেক ভালো। বা আমরা লিখতে পারি প্লান্ট, প্লামেটেড, কেম ডাউন বা ওয়েনিং। দেখেন কত সুন্দর ওয়ার্ড, ওয়েনিং, প্লামেটেড, এভাবে করে আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটা কেন নীল কালারে দেওয়া আছে এটার আবার কিছু বর্ণনা আছে, এগুলো আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, আপাতত একটু দেখেন। আপনাদের কাজ কি? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, বেশিরভাগ স্টুডেন্টরাই একই ওয়ার্ড বারবার লেখে, এই যে এরকম রেপিটেটিভ করা যাবে না। আপনি একবার ডিক্লাইন লিখছেন, এর মানে হলো আপনি যে ডিক্লাইন শব্দটা জানেন, এটা তো আমাকে জানানো শেষ। আপনার কাজ হলো এখন একটু ভেরিয়েশন দিয়ে অন্য ওয়ার্ড লেখা যেটা আমি জানি না, বা আপনি যে আরো জিনিস জানেন আমাকে না দেখালে বুঝবো কিভাবে? যে উদাহরণটা আমি প্রায় ক্লাসে দিই, যে আপনার ফ্রিজে অনেকগুলো ফল আছে, বাট গেস্ট আসছে, আপনি বারবার খালি পেয়ারা কেটে দিচ্ছেন, বা বারবার তার সামনে আপনি এই কম দামি কেটে দিচ্ছেন, আপেল কুল কেটে দিচ্ছেন, তাহলে তো আসলে হইলো না। আপনাকে কি করতে হবে? ভেরিয়েশন দেখাইতে হবে, যে আপনি যে একটা বড় লোক মানুষ, আপনার যে টাকা পয়সা আছে, ফ্রিজে যে ভালো ফলের গুদাম আছে, কিভাবে বুঝবে? আপনি একবার হয়তো আঙ্গুর দিলেন, তার সাথে হয়তো আপেল দিলেন, কমলা দিলেন, আরো যতগুলো ফল টল আছে, নাশপাতি দিলেন, খেজুর দিলেন, তাহলে কি বুঝবো? সে খাইতে পারুক না পারুক, আপনার যে আছে এই জিনিসটা তো তার কাছে একদম ক্লিয়ার। বা আপনি যে তাকে রেসপেক্ট করতেছেন, সবচেয়ে বড় বিষয় যে সে যে আপনার কাছে একজন স্পেশাল মানুষ, তাকে আপনি রেসপেক্ট করতেছেন, তাকে একটা স্পেশাল ভাইব দিতেছেন। এই জন্য আপনি এই যে ভিন্ন ভিন্ন ধরনের ফল তার সামনে আপনি উপস্থাপন করেন, ভিন্ন ভিন্ন ধরনের ডেজার্ট, মিষ্টি আপনি তার সামনে উপস্থাপন করেন। একইভাবে এক্সামিনারকে আমাকে এই ধরনের ভেরিয়েশন দেখাতে হবে, যে আমি যে জানি, আমি যে একটা ভালো স্টুডেন্ট, আমি যে একটা ব্যান্ড 8 ডিজার্ভ করি, কেমনে বুঝবে? এই জন্য আমাদেরকে এরকম ভেরিয়েশন দেখাতে হবে। আপনারা ক্লাস বুঝতেছেন? একইভাবে কিছু ডেটা থাকবে যে ধরেন বাড়তেছেও না, কমতেছেও না, যেটাকে আমরা বলতেছি নো চেঞ্জ। এখন দেখেন, আপনি যদি নো চেঞ্জ লেখেন, নো চেঞ্জ মানে কি? বাড়েও না, কমে যে দেখবেন স্টেবল যাইতেছে। আমি যদি এই চিত্রের মধ্যে দেখি, এখানে তেমন একটা নো চেঞ্জ নাই। তারপরে যদি দেখেন যে ডেনমার্কটা দেখেন, ডট ডট ডট, এই যে দেখেন ডেনমার্কটা 1985 থেকে প্রায় 1990 সাল পর্যন্ত একদম কোনো নড়েনি চড়েনি, দেখেন একদম দাগ ধরে গেছে। এটা কিন্তু একটা নো চেঞ্জ। সেরকম নো চেঞ্জ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো রিমেন স্টেবল। স্টেবল মানে স্থির থাকা, বা স্টেবিলাইজড, বা লেভেলড অফ। লেভেলড অফ মানে কি? লেভেলটা উঠেও নাই, বাড়েও নাই, অফ হয়ে গেছে, এই যে স্থির হয়ে গেছে। অথবা আমরা বলতে পারি স্টেট কনস্ট্যান্ট, রিমেন স্ট্যাটিক, এ প্লেটো, এগুলো আমরা বলতে পারি। এগুলোকে একদম টানা মুখস্থ করে ফেলতে হবে, এর মুখস্থর কোনো বিকল্প নাই, এগুলো বুঝার কিচ্ছু নাই, এগুলো জাস্ট সিনোনিম, মানেটা মাথায় রাখতে হবে আর মুখস্থ করতে হবে। একইভাবে যদি ফ্ল্যাকচুয়েশন বলে তাহলে আমরা লিখতে পারি ফ্ল্যাকচুয়েটেড, অসিলেটেড। যদিও অসিলেটেড মানে ফ্ল্যাকচুয়েটেড না, বাট অসিলেটেড মানে হলো এরকম উপরের দিকে বাড়তে বাড়তে, মানে ফ্ল্যাকচুয়েট করতে করতে বাড়তেছে, এটাকে বলে অসিলেটেড, উপরের দিকে। অথবা ভ্যারাইড, এই যে ভ্যারাইশন,
ভেরিয়েশন দেখাচ্ছে, মানে ভ্যারাইটি এগুলা। আবার আমরা যদিও পিকড আর ডিপড এই দুইটা শব্দের মিনিং একটু আলাদা। পিকড মানে হলো সর্বোচ্চ শিখর, একদম হাই পয়েন্টে কোনো যদি ডেটা থাকে সেটাকে আমরা পিকড বলবো। আর ডিপড মানে হলো একদম লো পজিশনে, একদম আনুভূমিক, মাটির সাথে লাগোয়া বা একদম নিচে কোন ডেটা যদি যায় এটাকে আমরা বলবো ডিপড, মানে সর্বনিম্ন, সবচেয়ে নিচে। ক্লিয়ার সবাই? এখন দেখেন, এখন যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হলো, আমরা তো বুঝলাম যে ধনী, হ্যাঁ উনি একজন ধনী মানুষ, তাহলে উনি একজন ধনী মানুষ, তো বিল গেটস তো একজন ধনী মানুষ, বা এলন মাস্কও তো একজন ধনী মানুষ। আবার ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, বাংলাদেশে কে, মুসা ইব্রাহিম, সম্ভবত মুসা ইব্রাহিম না কি যেন, দাউদ ইব্রাহিম না কি, উনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধনী। বা ধরেন তারেক রহমান একজন বড় ধনী। এখন এই যে সে ধনী, বা সালমান এফ রহমান সবচেয়ে ধনী, এখন সালমান এফ রহমানকেও আমি ধনী বললাম, এলন মাস্ককেও আমি সবচেয়ে ধনী বললাম। এখন ধনী যে বললাম, ধনীর আবার কেমন ধনী, কেমন বড় লোক, এটা বোঝানোর জন্য আমাদেরকে চেঞ্জের কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। চেঞ্জের ল্যাঙ্গুয়েজ কিরকম? ধরেন আপনি বলতেছেন যে ইনক্রিজ হইতেছে, তো ইনক্রিজটা কেমন ইনক্রিজ? সামান্য ইনক্রিজ, অনেক ইনক্রিজ, না একদম মিডিয়াম লেভেলের ইনক্রিজ? তো এই জন্য এই চেঞ্জ গুলোকে আমরা তিনটা ল্যাঙ্গুয়েজে ভাগ করবো। একটা হলো লার্জ চেঞ্জের ল্যাঙ্গুয়েজ, মানে অনেক বেশি ধনী, যেমন এলন মাস্ক। একটা হলো স্মল চেঞ্জ, সামান্যতম, যেমন ধরেন আমি একটা ধনী কিন্তু একদম স্মল ধনী, চলে না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আর এই যে দেখেন মিডিয়াম চেঞ্জ, মানে কি একটু মিডিয়াম টাইপের, হ্যাঁ ভালো, মোটামুটি চলে, খুব একটা হাত টাত পাততে হয় না, কষ্ট করে দিন মাস চলে যায়, কিন্তু সে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করে, এটা হলো মিডিয়াম চেঞ্জ। তাহলে যখন আমরা বলবো যে ইনক্রিজ, মারাত্মক ইনক্রিজ, তাহলে আমরা বলবো শার্পলি ইনক্রিজ, সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ, সাবস্ট্যান্সিয়ালি, বা ইনক্রিজ সিগনিফিকেন্টলি, অথবা ইনক্রিজ ড্রামাটিকলি, বা এসকেলেটেড ড্রামাটিকলি, এসকেলেটেড সাডেনলি, শোড র্যাপিডলি। এই যে এই শব্দগুলোকে আমরা কি করব খেয়াল করেন, আপনি যদি একবার লিখে ফেলেন, একবার সিগনিফিকেন্টলি লিখে ফেলেন, তাহলে আবার যদি আপনি অনেক হাই বোঝাচ্ছেন, লার্জ চেঞ্জ বোঝাচ্ছেন, তাহলে কোনোভাবে সিগনিফিকেন্টলি এই শব্দটাকে দ্বিতীয়বার আর লেখা যাবে না। কেন? কারণ আপনার কাছে অপশন আছে, এখানে অলরেডি 6টা দেওয়া আছে, আপনি একটা ইউজ করে ফেলছেন, এরপরে আপনি আর একটা ইউজ করেন, সাবস্ট্যান্সিয়ালি ইউজ করেন, সাডেনলি ইউজ করেন, শার্পলি ইউজ করেন। একইভাবে যখন আপনি সামান্য চেঞ্জ, কমতেছে, কেমন কমতেছে? কম কমতেছে, তাহলে আপনি বলবেন ডিক্রিজ স্লাইটলি, বা ডিক্রিজ মিনিমালি, বা ডিক্রিজ নেগলিজিবলি, ডিক্লাইন মার্জিনালি, ডিমিনাইজ স্লোলি, ইনক্রিমেন্টালি, এভাবে আপনি লিখবেন। তার মানে এগুলো খুবই ধীর, স্মল চেঞ্জ। আর মিডিয়াম বলতে আমরা বলবো বাড়ছে, কেমন বাড়ছে? মিডিয়াম বাড়ছে, তাহলে বলবো ইনক্রিজ মডারেটলি, স্টেডিলি, মডেস্টলি, এভাবে। এখন দেখেন এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে কিছু ওয়ার্ড দিয়েছেন আপনি সাদা কালারে, আর কিছু ওয়ার্ড দেওয়া আছে হলুদ কালারে, এবং আপনি লেখা আছে স্লাইট, উচ্চারণ করলেন স্লাইটলি, লেখা আছে মিনিমাল, উচ্চারণ করলেন মিনিমালি। কারণটা কি? কারণটা হলো এখানে এই হলুদ কালার গুলো যেগুলো ব্যবহার করা আছে, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করছি, আর সাদা কালার যেগুলো সেগুলো হলো অ্যাডভার্বিয়াল ফর্মে ব্যবহার করছি। দেখেন এই যে এলওয়াই দেওয়া আছে, অ্যাডভার্ব, স্টেডিলি, অ্যাডভার্ব, হ্যাঁ এই যে। তার মানে এই লার্জ চেঞ্জ গুলোকে আমরা দুই ভাগে ব্যবহার করব, একটা হলো অ্যাডজেক্টিভের সাথে নাউন ফর্মে ব্যবহার করব, আর আরেকটা ব্যবহার করব ভার্বের সাথে অ্যাডভার্ব ফর্মে, এডিভি, অ্যাডভার্ব। এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা আমি নিচের ক্লাসে গিয়ে শেখাবো, আপাতত এইটুকু মাথায় রাখেন তাহলে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আমরা যখন তিনটা ওয়ার্ড ইউজ করব, দেখেন এখানে তিনটা ওয়ার্ডের কিন্তু কালার একটু চেঞ্জ করে রাখছি, নীল কালার দিয়ে রাখছি, যেমন রকেটেড, যেমন প্লান্ট, আর যেমন প্লামেটেড। এই শব্দগুলোকে কখনোই লো চেঞ্জ বা মিডিয়াম চেঞ্জ বলা যায় না, এগুলোর মানেই হলো লার্জ চেঞ্জ। এর মানে আমরা ইনক্রিজ শার্পলি এই কথাটার যা মিনিং, এসকেলেটেড সাবস্ট্যান্সিয়ালি এই কথাটার যা মিনিং, শুধুমাত্র রকেটেড লেখা মানেই হলো তাই, মিনিংটা তাই, তার সমান। কখনো রকেটেড লেখার পর সাবস্ট্যান্সিয়ালি, শার্পলি, সিগনিফিকেন্টলি এটা লেখা যাবে না। এর মানে হলো রকেটেড মানে হাই, এলন মাস্ক মানে সবচেয়ে ধনী, ওর পরে আর বলার দরকার নেই যে উনি হলেন ধনী। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সো এই রকেটেড আর প্লাস মানে সবচেয়ে কম, মারাত্মক কম, মানে কম কেমন? ডিক্লাইন শার্পলি মানে যা,
প্লাস মানেও তা, ডিমিনাইজড সাবস্টেন্সিয়ালি মানেও যা, প্লামেটেড মানেও তা। তো আপনারা কি করবেন, এই যেখানে নো অ্যাডভার্ব লেখা আছে, এর কারণ হলো প্লামেটেড, প্লান্ট এবং রকেটেড এই তিনটার পরে বা আগে কোনোভাবেই কোনো ধরনের চেঞ্জ লেখা যাবে না। এগুলোর মানেই হলো সবচেয়ে কম বা বেশি চেঞ্জ। এই স্লাইডটা বুঝেন না এরকম কোন সহজ সরল আল্লাহর বান্দা আছেন এখানে ক্লাসে? বুঝেন নাই? কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইড নিয়ে? এটাকে কিভাবে খাইতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? ঠুটস্থ মুখস্থ করতে হবে। আপনার ছোটবেলায় নামটা মুখস্থ করছিলেন না? 9 ঘরের নামটা 9 কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, তারপরে কত 8 9 72, 9 9 81, 9.90। এই যে আমি বলে দিলাম একদম ঠুটস্থ, এরকম ভাবে ঠুটস্থ করে ফেলতে হবে এটাকে। বুঝার কিচ্ছু নাই, নামটা যেরকম বুঝার কিচ্ছু নাই, মুখস্থ করলেই নাকি মুখস্থ করলেই একটা না একটা সময় গিয়ে লাভ পাবেন। একইভাবে টাস্ক 1 এর জন্য এই স্লাইডটা মুখস্থ করলেই এক সময় না এক সময় গিয়ে লাভ পাবেন, বুঝার কিছুই নেই। ক্লিয়ার? খুবই একটা ইফেক্টিভ স্লাইড। এবার আসেন আরো একটা ইফেক্টিভ 2 স্লাইড আমরা দেখব, খুব ইফেক্টিভ। আপনি যদি 8 পাইতে চান তাহলে আপনাকে ওই ভেরিয়েশন গুলো দেখাইতে হবে। সেটা কি? এই স্লাইডে আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আসেন এই স্লাইড দেখার আগে আমি আপনাদেরকে কিছু রিয়েল লাইফের সিনারিও দেখাই আসি। এই স্লাইডটার নাম হলো এই যে পার্সেন্টেজের কিছু ভোকাবুলারি আছে, যেটাকে আমরা কোয়ান্টিফায়ার্স বা প্রপোর্শন বলি। হ্যাঁ, এই যে কোয়ান্টিফায়ার্স গুলো আসলে কেন গুরুত্বপূর্ণ, কোয়ান্টিফায়ার্স গুলো দিয়ে আসলে আমরা কি করি, এই জিনিসটাই মূলত আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু রিয়েল লাইফের সিনারিও দেখায় নিয়ে আসি। র্যান্ডমলি ধরেন আমি এই জিনিসটাকে যদি আমি চিন্তা করি, এই চিত্রটাকে, তাহলে এখানে দেখেন এই যে এটা একটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের মধ্যে এখানে দেখেন এই যে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলো কিসে দেওয়া আছে, এখানে দেখেন লেখা আছে ভিজিটার্স ইন মিলিয়ন। তার মানে এখানে ভিজিটরের সংখ্যা দেওয়া আছে মিলিয়নে। তার মানে এখানে 1 মানে এটা আসলে 1 মিলিয়ন বোঝাচ্ছে, এটা একটা 4 মিলিয়ন বোঝাচ্ছে। একইভাবে আমি যদি আরেকটা ডেটা দেখি, এটাও দেখেন এটাও মিলিয়নে আছে। তার মানে কি 10 মানে 10 মিলিয়ন। হ্যাঁ গেল, আরে সবই দেখি মিলিয়নে। আচ্ছা এখানে একটা ডেটা আমরা পাইছি, খেয়াল করেন এখানে একটা ডেটা আছে, ডেটাগুলো নেই যে দেখেন এখানে দেওয়া আছে পার্সেন্টেজ। তার মানে আমি যদি কোনো একটা পয়েন্ট ধরি, ধরেন এই যে এই পয়েন্টটা যদি আমি ধরি, তাহলে এই পয়েন্টের ভ্যালু কত, এটা একটা বয়েস, বয়েসটা কত পার্সেন্ট আছে ফুটবলের ক্ষেত্রে, 20% আছে, 20% আছে। খেয়াল করেন তাহলে এখানে বলেই দেওয়া আছে যে এটা একটা পার্সেন্টেজ। এখন নর্মালি স্টুডেন্টরা এরকম পার্সেন্টেজ দেওয়া থাকলে এই কথাগুলোকে ডাইরেক্ট কিন্তু লিখে দেয় যে ফুটবল বয়েজের জন্য শো করতেছে কত, ডাইরেক্ট এখানে লেখে বয়েজ, লেখে 20%। এই কথাটাই কিন্তু স্টুডেন্টরা লেখে। কিন্তু সাধারণ স্টুডেন্টও যদি এটাকে 20% করে বলে, আর আপনিও যদি এটাকে 20% বলেন, তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কিসে? বা একজন 6 লেভেলের স্টুডেন্টের সাথে 8 লেভেলের স্টুডেন্টের পার্থক্যটা কোথায়? এই জন্য এই পার্সেন্টেজ গুলোকে কি ভাষায় ডাকা যায়, যেমন এখানে 25% আছে, এটাকে কি ভাষায় ডাকা যায়, 10% কে কি ভাষায় ডাকা যায়, 5% কে কি ভাষায় ডাকা যায়, এই ল্যাঙ্গুয়েজের কিছু ভোকাবুলারি আছে। এই জিনিসগুলো নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে শিখবো। তাহলে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো যদি পার্সেন্টেজ থাকে তাকে কিভাবে আমরা ডাকবো, আর যদি পার্সেন্টেজ ছাড়া অন্য কোনো ডেটা থাকে, যেমন আগেরটা দেখলাম মিলিয়ন ডলারে ছিল, এটা যেমন মিলিয়ন টনসে আছে, বা ধরেন আর কিসে থাকতে পারে, এটা যেমন বিলিয়নে আছে, দেখেন বিএন মানে কি বিলিয়ন। আবার ধরেন এটা কিসে আছে, এটাও আবার পার্সেন্টেজে আছে, এই যে এখানে পার্সেন্টেজ পড়ে নিয়েন কিন্তু, যেটা কি পার্সেন্টেজ নাকি মিলিয়ন বিলিয়ন বা ডিগ্রি সেন্টিগ্রেড বা কি এককটা কি, এই যে ওয়াই অক্ষে একক বলে দেওয়া থাকে। এখানে পার্সেন্টেজ লেখা নাই কিন্তু এই যে প্রশ্নে লেখা আছে, যে দেখেন পার্সেন্টেজ অফ দ্য শেয়ার, মানে এটা পার্সেন্টেজ আছে। সো আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, যে একটা হলো পার্সেন্টেজে থাকতে পারে আর একটা হলো প্রপোর্শন ওয়াইজ থাকতে পারে। তো পার্সেন্টেজে থাকলে সেটাকে আমরা বলবো কোয়ান্টিফায়ার্স, বুঝতে পারছেন? এখন দেখেন নরমাল আমি যদি মাক্কারের বই দেখতাম, দেখি মাক্কার কিছু ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ লিখছে কিনা। দেখেন মাক্কার কিন্তু লেখে নাই, আপনারা তো বেশিরভাগই মাক্কারের বই ফলো করেন। দেখেন মাক্কার এখানে ডাইরেক্ট 40% লিখে রাখছে, মাক্কার এখানে ডাইরেক্ট 10% লিখে রাখছে, দেখতে পাচ্ছেন স্লাইড, এখানে ডাইরেক্ট 33% লিখে রাখছে, ডাইরেক্ট 20% লিখে রাখছে।
তো আমাদেরকে এভাবে করে ল্যাঙ্গুয়েজ লিখলে হবে না, ডাইরেক্ট 27 লিখে রাখছে, ডাইরেক্ট 28 লিখে রাখছে। আমাদেরকে কি করতে হবে, এগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি ইউজ করতে পারেন, বেশিরভাগ স্টুডেন্টরা যেহেতু মাক্কার ফলো করে, তাহলে তাদের চেয়ে আপনি এক্সেপশনাল হইতে পারবেন। ইভেন আমি র্যাটেল মিচেলের বইও দেখছি, সাইমনের বইও দেখছি, ওরাও অত বেশি ভেরিয়েশন লেখে না। তো আপনাকে কি করতে হবে, এগুলো ভেরিয়েশন দিয়ে লিখতে হবে। কেমনে ভাইয়া, আসেন দেখি। আমরা প্রথম যে জিনিসটা শিখবো সেটা হলো, আমরা যদি চিত্র সলভ করতে গিয়ে দেখি যে কোনো ডেটা এরকম 5% বা তার নিচে আছে, 5% বা নিচে, নিচে কেন বলতেছি, এর কারণ হলো 5% খুবই একটা ক্ষুদ্র ডেটা 100 তুলনায়, রাইট? 100 টাকার তুলনায় 5 টাকা, 2 টাকা ফকিরের ভিক্ষা খুবই একটা কম ডেটা। তাহলে 2% মানে কি, ভিক্ষুকরাও এখন 2 টাকা নিতে চায় না, টাকায় দেখে। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট 2 টাকা না বলে তার আগে একটা এরকম অ্যাডজেক্টিভ দেওয়ার চেষ্টা করব, কি, এ মিয়ার 5%। এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন দিব ভাইয়া? এটা দিবেন এর কারণ হলো, আমি যদি র্যান্ডমলি ধরেন এখানে প্রথম যে মেয়ের নাম আমি পাই কাকে, আনিকা আপুকে পাচ্ছি, তা আমি ধরেন ডাইরেক্ট যদি আমি আনিকা আপু শুনতে পাচ্ছেন এই কথাটা বললে তিনি কতটা খুশি হবেন। আর আমি যদি বলি, এই যে আমার ব্রিলিয়ান্ট আনিকা আপু শুনতে পাচ্ছেন, তার মানে কি, ওনার নামের আগে আমি একটা অ্যাডজেক্টিভ লাগাইলাম যে ব্রিলিয়ান্ট আনিকা আপু। আবার যদি আনিকা আপু সুন্দর হয়, তাহলে আমি ওনাকে বলবো এই যে বিউটিফুল ব্রিলিয়ান্ট আনিকা আপু, শুনতে পাচ্ছেন? খেয়াল করেন, আমি যখন নর্মালি আনিকা বলে ডাকতেছি আর আমি যখন সুন্দরী, বিউটিফুল, ব্রিলিয়ান্ট আনিকা বলতেছি, তখন সেন্টেন্সের মধ্যে একটা অর্নামেন্ট একটা ফিল আসতেছে, রাইট? সেন্টেন্সের একটা সৌন্দর্য বাড়তেছে। একইভাবে আমরা যখন কোনো একটা ডেটাকে নর্মালি দেখাবো, তার সাথে যদি তার আগে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে দেখাই, ডেটাটা কিন্তু একটা অর্নামেন্টাল হয়, একটা মানে গহনা পড়তেছে বা একটা সৌন্দর্য বাড়ে। এবং আমি যে একটা ভালো ভোকাবুলারি জানি, এটা এক্সামিনারকে আমি একটা মেসেজ দিচ্ছি যে ডাইরেক্ট 5% না বলে আমি বললাম এ মিয়ার 5%। মিয়ার মানে অতি ক্ষুদ্রকায়, খুবই সামান্য, অতি সামান্য, এ মিয়ার। একইভাবে এ স্ক্যান্ট, এর মানেও কিন্তু অতি সামান্য। ট্রিফলিং, এগুলো সব সিনোনিম। স্ক্যান্ট, ট্রিফলিং, মাইনাসকিউল, প্রত্যেকটার মানে হলো ক্ষুদ্রকায়। এই শব্দটা আপনারা শুনছেন, ক্ষুদ্রকায়। ক্ষুদ্রকায় মানে খুবই ছোট, হ্যাঁ, খুবই ছোট। তার মানে আসলে তো 2%, 1%, 3% যদি এরকম থাকে, তাহলে আপনারা তার আগে এরকম ভাবে মিয়ার, স্ক্যান্ট, ট্রিফলিং এভাবে লিখবেন। যেমন দেখেন, আমি যদি এই ডেটাটাতে দেখি, সেখানে তো 10 এর নিচে নাই। ধরেন এখানে যদি আপনি দেখেন, তাহলে আমরা দেখতেছি যে 5% এর নিচে এখানে 3টা বার আছে। এই যে এটা একটা বার, এটা একটা বার, এটা একটা বার। তাহলে আমরা এক্সাম হলে কি করব, যেহেতু আমি 4টা ভোকাবুলারি শিখে গেছি, অন্তত 2টা ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা করব। যেমন এটাকে আমরা লিখতে পারি যে এটা 5 এর নিচে আছে, মানে কত, 4% আছে। তাহলে আমরা বললাম এ ট্রিফলিং 4%, আর এটা মনে করেন 2% আছে, তাহলে আমরা বললাম এ মাইনাসকিউল 2%। বুঝছেন? তাহলে এখানে যতগুলো ডেটা ছিল এর মধ্যে অলরেডি 2টা ডেটা কিভাবে ধরবো আমরা বুঝে ফেললাম। ক্লিয়ার সবাই? আমি জোরপূর্বক এই 2টা ডেটাকে ধরবো কেন? কারণ আমি 2টা ভোকাবুলারি বাড়ি থেকে কষ্ট করে মুখস্থ করে গেছি, ওটা তো ফিরি ঘুরায় নিয়ে আসলে হবে না, এটাকে ব্যবহার করতে হবে। আপনার পকেটে যদি ছুরি থাকে আর আপনি যদি, বা ধরেন আপনার পকেটে গুলি আছে, পিস্তল আছে, এবং আপনি হলেন হাইজাকার, তাহলে আপনি পিস্তল যদি না বাহির করেন তাহলে কোনো লাভ আছে? এটা পকেটে রেখে লাভ কি? তাহলে এটা বাহির করে আপনাকে হাতে যা আছে, মোবাইল ফোন যা আছে সব বাহির কর। বুঝতে পারছেন কথা? গেল। এরপরে মাত্রই আপনাদেরকে আমি দেখা নিয়ে আসলাম যে মার্কার কি করছে, 10% কে 10% বলছে, 20% কে 20% বলছে, 40 কে 40 বলছে। কিন্তু আমাদের এরকম করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, এগুলোকে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। যদি পরীক্ষার খাতায় এরকম 10% থাকে, তাহলে 10% কে আমরা ডাইরেক্ট 10% না বলে আমরা কি বলতে পারি, 1 in 10 বলতে পারি। 1 in 10 এই শব্দটা আসলো কোথা থেকে? এটা আসলো মূলত এই যে দেখেন 10%, এই শব্দটার মানে হলো 10 মানে তো 10, আর পার্সেন্টেজ মানে হলো 1/100। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা এগুলো পার্সেন্টেজের অঙ্ক ভালো বুঝে। পার্সেন্টেজ মানে 1/100। তাহলে এই 10 কিন্তু একের সাথে গুণ অবস্থায় আছে, মানে লব অবস্থায় আছে। একটা পূর্ণ সংখ্যা মানে কিন্তু লব উপরে থাকে আর হর নিচে থাকে। তাহলে 10 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে কি আসে, 0 0 কাটে দিলাম, তাহলে 1 এর 100 আসে না, 1 এর 10 আসে না।
তার মানে 10% যে কথা, 1/10 এই একই কথা। 1/10 কে আমরা লিখতে পারি 1 in 10, এভাবে লিখতে পারি ইংরেজিতে। বুঝছেন আমার কথা? 1 in 10। একইভাবে 10-এর যারা গুণিতক, 10 কে 1 দিয়ে গুণ করলে 10, 2 দিয়ে গুণ করলে 20, 3 দিয়ে গুণ করলে 30, 40, 50, 60, এভাবে যদি করি, ধরেন আমি এখানে বললাম 70% আছে। তার মানে 70-এর মধ্যে 10 আছে কয়টা? 7টা আছে। 70-এর মধ্যে 10 কয়টা আছে? 7টা। তার মানে 10 ভাগের 7 ভাগ। তাহলে আমি বলবো 1 এর জায়গায় বলবো 7 in 10। 10 না বললে, যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, 1 ছাড়া সবই প্লুরাল, 2, 3, 4, 5 সব প্লুরাল, তাহলে এখানে 10 এর সাথে আমরা একটা s যুক্ত করব। 7 in 10, 10 ভাগের 7 ভাগ। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে 70 কে যে আমরা 10 ভাগের 7 ভাগ বলতে হবে এই যে এরকম ভাবে, এখানে দিলেন 70 আর পার্সেন্টেজ মানে কি 1 এর 100, তাহলে এই 0 কেটে দিলেন, তাহলে উপরে থাকলো 7, নিচে থাকলো 10, তার মানে কি 10 ভাগের 7 ভাগ। তাহলে এটার ইংরেজি কি? 7 in 10। 2 এর পর থেকে যখনই হবে একটা করে s যুক্ত করবেন, আর 1 থাকলে s থাকবে না, শুধু 10 থাকবে। এটা বুঝেন না? এরকম কোন সহজ সরল বান্দা আছে আল্লাহর ক্লাসে? এখন এটা খালি বুঝলেই হবে না, এই মালটাকে ব্যবহার করতে হবে। কিভাবে? এখন দেখেন, ধরেন এই যে দেখেন এখানে নরমালি সে 20% লিখে রাখছে, তাহলে আমি হলে কি লিখতাম? লিখতাম ফুটবল ওয়াজ মোস্ট পপুলার অ্যামাং বয়েজ উইথ, এখানে লিখতাম ডাইরেক্ট 20% না লিখে আমি লিখতাম 2 in 10, লেখা ব্র্যাকেটের মধ্যে 20% লিখতাম, তার আগে লিখতাম 2 in 10। তাহলে এক্সামিনারকে আমি মেসেজ দিচ্ছি যে যে এখানে 20 দিয়ে লেখা আছে, 20 এর মানে যে 2 in 10, এটা আমি জানি। বুঝতে পারছেন? আবার দেখেন এখানে যে 2% লেখা আছে, আমি হলে এখানে অনলি 2% লিখতাম না, আমি লিখতাম এ মিয়ার 2% লিখতাম। এখন বুঝছেন অন্য স্টুডেন্টের চেয়ে আমি কেন আলাদা? এইভাবে করে এক্সামিনারকে আমাকে মেসেজ থ্রো করতে হবে। গেল। এটাকে তো একটা নামে ডাকলাম, এক এক ব্যক্তির অনেকগুলো নাম থাকে না? এখন ওয়াইফ এক নামে ডাকে, গার্লফ্রেন্ড এক নামে ডাকে, তারপরে স্যাররা এক নামে ডাকে, বা বন্ধু বান্ধব এক নামে ডাকে। একইভাবে এই 10% কে আরো একটা নামে ডাকা যায়, সেটাকে আমরা বলতে পারি এ 10th। এ 10th মানে আমরা যে ছোটবেলায় শিখছিলাম, মনে আছে কিনা আপনাদের? দশমাংশ মনে আছে আপনাদের? এই যে দশমাংশ বলি না, এই দশমাংশর ইংলিশই হলো এ 10th। তাহলে ধরেন আমি বললাম 2 দশমাংশ, তাহলে 20% মানে হলো 2 দশমাংশ। তাহলে আমি লিখতাম এরকম, লিখতাম 2, এর জায়গায় লিখতাম 2, মাঝখানে লিখতাম হাইফেন, আর এই 10th তাহলে কি হয়ে যেত? প্লুরাল, তাহলে 10th এর সাথে s যুক্ত করতাম, 2-10th, 2 দশমাংশ, তার মানে 20%। এর যদি 70 থাকতো তাহলে আমি লিখতাম 7 ACVEN হাইফেন 10th, এর সাথে একটা s যুক্ত করতাম, 10th, 7 দশমাংশ। ইন দিলে হাইফেন লাগবে না, আর হাইফেন দিলে ইন দেওয়ার দরকার নেই। তাহলে আপনারা একবার এই ভেরিয়েশনে লিখবেন, একবার এই ভেরিয়েশনে লিখবেন, অথবা এই 10% ডাইরেক্টও লিখতে পারেন। 70% লিখলে 70% ডাইরেক্টও লিখতে পারেন। এই ক্লাসটা যে একটা ইম্প্যাক্টফুল ক্লাস, আর এগুলো জিনিস যে ইউটিউবে পাওয়া যায় না, এই অনুধাবনটা কি আপনারা করতে পারতেছেন ক্লাস দেখে? আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে যারা বুঝতেছেন না একটু প্রশ্ন করবেন, না বুঝে বাড়িতে গেলে আপনি লসে পড়বেন, কারণ আমি তো মনে করতেছি আপনি বুঝতেছেন, আমি তো সামনের দিকে চলে যাব, পরে আপনি যদি না বুঝেন তাহলে লাভ হইলো না, ক্লাসে থেকে খালি টাইম ওয়েস্ট। কারো প্রশ্ন আছে কোনো? এই একটা বুঝে ফেললে বাকিগুলো সব বুঝে ফেলবেন, সেই একটা না বুঝলে এখন আমাকে প্রশ্ন করেন, আমি আরেকটু বুঝাই দিই। খালি নামটা মারবেন, যেটাকে গুণিতক বলি আমরা। 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, গুণিতক। গুণ নিয়োগ না, কিন্তু গুণিতক। গেল। এরপরে দেখেন, এটা তো গেল 10-এর নামটা। এবার আমরা 20-এর নামটা কিভাবে করব? তাহলে 20-এর নামটা একবার 1 দিয়ে করব, 2 দিয়ে করব, 3 দিয়ে করব। 20-এর নামটা কিভাবে? 20 কে 20, 20 দুগুণা 40, 3 20 60, 4 20 80,
5 20 ওইদিকে আর আমরা যাব না। তাহলে আমরা এগুলোকে কি নামে ডাকতে পারি? যেমন 20% কে আমরা ডাকতে পারি এ ফিফথ। এটা আবার কিভাবে আসলো ভুলে যদি যান, মনে রাখার উপায় হলো এখানে একটা 20 দিবেন। 20% মানে কি, উপরে একটা 20 দিবেন আর নিচে একটা 10 দিবেন। তাহলে এখন কাটেন, 0 0 কাটা গেল, উপরে থাকলো 2, নিচে থাকলো 10। তাহলে 2 দিয়ে তো আবার ভাগ যায়, 2 1 কে 2, 5 2 গুণা 10। তার মানে একটা 20%, 100% এর মধ্যে 20% যে কথা, 5 ভাগের 1 ভাগ একই কথা। এই কারণেই 20% কে আমরা বলি এ ফিফথ, 1 পঞ্চমাংশ, 5 ভাগের 1 ভাগ, অথবা 1/5, এভাবেও আমরা বলতে পারি। তাহলে 20 এর নামটা মানে ধরেন 40, তো 40 এর মধ্যে 20 আছে কয়টা? 2টা, 20 দুগুণা 40। তাহলে 40 কে আমরা বলবো 2, কারণ 20 আছে 2টা, কতর মধ্যে? 5 এর মধ্যে। তাহলে ফিফথ এর সাথে এস যুক্ত হবে, হাইফেন এস। ক্লিয়ার? 2 ফিফথ, ফিফথ আসতেছে কারণ হলো 5 20 হয়, এই জন্য 5 আসছে। 5টা 20 কে এক জায়গায় করলে 100 হয়, কারণ আমাদের টোটাল পার্সেন্টেজ মানেই হলো হিসাব নিকাশ 100 এর মধ্যে। দেখি কেমন বুঝতেছেন। তাহলে আমাকে লিপি বলেন তো। একটা প্রশ্ন ছিল। নিতেছি প্রশ্নটাকে, আমি জিজ্ঞেস করে লিপি আপা বলেন। ধরেন পরীক্ষা রুমে গিয়ে আপনি এরকম 60% পাইলেন, তাহলে এটাকে আমরা কি বলবো? লিপি আপা আছেন? এনসি রয় বলেন তো, এনসি নারায়ণ চন্দ্র। যদি পরীক্ষার হলে গিয়ে আমি 60% পাইতাম, তাহলে এটাকে কি বলতাম? কি বলতাম? 60% যদি আমি এটা কাটি, দাঁড়ান একটু, 2 10 5 10 6 এত সময় না যাবে না, পরীক্ষাতে এত সময় পাবেন না। এটা তো নামটা কিন্তু পাওয়া যাচ্ছে। 60 এর মধ্যে 20 কয়টা আছে? 60 এর মধ্যে 20 এর 3, মানে 3/5। 3/5, ক্লিয়ার? তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখবো? THRE লিখবো, 3। তারপরে কি লিখবো? হাইফেন ফিফথ লিখবো, তার সাথে একটা এস লিখবো। ক্লিয়ার? জি ভাই। কাটাকাটি করে দিয়েছি কেন, যেন যদি ভুলে যান তাহলে যেন উদ্ধার করতে পারবেন। কিন্তু আপনাদের ওটা মাথায় রাখার এত সময় তো না, আপনি কাটাকাটি করার টাইম পাবেন এতগুলো, এটা কখন কাটবেন? তাহলে মুখস্থ করে ফেলতে হবে, যেটা তো 20 দিয়ে নামটা যায়। তাহলে 20 দিয়ে নামতে গেলে 3 20 60, তার মানে কয়টা 20 মিলে 100 হয়? 5টা 20, তার মানে 5 এর মধ্যে 3, তাহলে 3 হাইফেন 5। ক্লিয়ার? জি ভাই। এখন এই 60 কে যদি আমি 10 এর সাপেক্ষে আপনাকে চিন্তা করতে বলতাম, তাহলে কি বলতেন? ভাই 6 10 6 10 কেমন বলেন? 6 10 এস যুক্ত হবে। না, 6 এর সাথে আবার টিএইচ লাগায় না কিন্তু, খবরদার। 6 শুধুই 6, জি এসআই। কিন্তু আপনার উচ্চারণটা মনে হচ্ছে 4 সাথে টিএইচ আছে, এরকম না। 6 10 6 10 এর সাথে টিএইচ থাকবে। 10, এই যে দশম মাংস আছে না, দশম মাংস, এই কারণে টিএইচ। 6 দশমাংশ, 6 এর সাথে কিন্তু 6 মাংস এরকম কিন্তু আমি বলি না। ষষ্ঠাংশ কিন্তু আমি বলি না, ষষ্ঠাংশ কিন্তু না, আমি বলেছি 6 দশমাংশ। ক্লিয়ার? এটা যদি ষষ্ঠাংশ হইতো তাহলে 6 হইতো, এই জন্য 6 হাইফেন 10। ওকে, এখন বলেন দেলোয়ার, আপনি কি প্রশ্ন করতেছেন? উত্তর কি পাইছেন আপনি? ভাইয়া এটা 1 in 5th কেন হলো না? কোনটা? এই যে 20% যেটা। তো 20% তো 1 in 10ই হয়েছে, 1 in কে বললো? মানে আমরা 1 in 5th কেন বলতে পারতেছি না? ও 1 in 5 কেন বলতে পারতেছি না? তা আপনি বলেন, অসুবিধা কি? বলেন। ও আচ্ছা আচ্ছা, বলা যাবে না? আচ্ছা বলা যাবে না। আমরা এটা কেন করতেছি না, এত বেশি ভেরিয়েশন তো আপনি মুখস্থ রাখতে পারবেন না। জি এই জন্য আমি কি করতেছি, হাইফেন দিয়ে শিখাইতেছি, সবগুলো না আপনি হাইফেনই ব্যবহার করুন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 1 in তাহলে আর 5th হবে না, কিন্তু ওখানে হবে 1 in 5, তাহলে কিন্তু 5th না।
এই যে 10th আলাদা জিনিস, দশমাংশ। 5th তো কিন্তু পঞ্চমাংশ। কিন্তু এখানে যখন আমি 1 in 10 বলতেছি, তখন আপনি এখানে বলতে হবে 1 in 5। বুঝছেন? তাই এত ঝামেলার মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপাতত এই হাইফেন দিয়ে শিখেন, একটাই শিখেন। কারণ 20-এর যারা নামটা আছে তারা তো আবার 10 দিয়েও নাম করে। নামটা কি না বলেন? 40-কে কি 10 দিয়ে ভাগ যায় না? 60-কে কি 10 দিয়ে ভাগ যায় না? 80-কে কি 10 দিয়ে ভাগ যায় না? তাহলে আমরা যদি একবার ইন ব্যবহার করে ফেলি, তাহলে ওই ইন আর আমরা অন্য জায়গায় ব্যবহার করবো না। এরকম ভেরিয়েশন দেখো, এই কারণে এখানে ওটা দেখায় না। গেল। তাহলে আমরা 10-কে কি বলে শিখলাম, 20-কে কি বলে শিখলাম। এবার আমরা শিখবো 25-কে কি বলে। তো দেখেন কমন সেন্সে বোঝা যেতেছে 25 দিয়ে যদি আমি 100-কে ভাগ লাগাই, তাহলে কত? 4-25-এ 100, 4 আসতেছে। তার মানে কি উপরে 1 নিচে 4, তাহলে একটা 25% মানে 1/4 বলা যায়। 1/4, 1/4, 4/1 বুঝতে পারছেন? এটাকে আবার আরেকটা ল্যাঙ্গুয়েজে বলা যায় এ কোয়ার্টারও বলা যায়। কোয়ার্টার মানে কিন্তু 4/1। আমরা যেমন দোকানে গিয়ে বলি, রেস্টুরেন্টে গিয়ে বলি আমাকে 1 কোয়ার্টার গ্রিল দাও, তার মানে কি 4/1 ভাগ গ্রিল দাও। তাহলে 25-এর নামটা যদি আমরা 1 2 3 দিয়ে করি, তাহলে কি হয়? 25-এ 25, 25 দুগুণা 50, 3 25-এ 75। এই যে এই শব্দগুলোকে আমরা 25 দিয়ে ব্যাখ্যা করতে পারি। ধরেন 75 যদি আসে, তাহলে 75-এর মধ্যে 25 আছে কয়টা? এই লিপি আপা, আপনি কি আছেন ক্লাসে? আপনাকে প্রশ্ন ধরলাম আর পালাইলেন না, নেটের সমস্যা আপনার? বলেন তো লিপি। ভাই আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মাথার উপর দিয়ে গেলে তো প্রশ্ন করবেন ক্লাসে, তো প্রশ্নও করতেছেন না, মাথার উপর দিয়ে করতেছেন, চুপচাপও আছেন, তাহলে হবে? মাথার উপর দিয়ে যেতেছে, আপনার রুমে এত লোক কেন? আপনার আলাদা পড়ার রুম নাই? আছেন? এগুলা কিন্তু সেন্সিটিভ জিনিস। দেখেন, এটা কিন্তু আইএলটিএস এক্সামের প্রিপারেশন, বুঝতে হবে আপনাকে। যেখানে বাংলাদেশের স্টুডেন্টরা ইংরেজি পড়তেই দাঁত মুখ ভাঙে যায়, সেখানে ইংরেজির একটা ইন্টারন্যাশনাল এক্সাম। এতটাও কিন্তু মামুলি ভাবা যাবে না এটাকে, বুঝতে পারছেন? কাহিনী আছে এখানে, বহুত কাহিনী আছে। এই জন্য একটু সিরিয়াস থাকতে হবে। তো এটা একটা ক্লাস করতেছেন, সবার ক্ষেত্রে আমি বলতেছি, সবাইকে কিন্তু সিরিয়াস থাকতে হবে যে এরকম একটা ক্লাস হইতেছে, আমাকে অ্যালার্ট থাকতে হবে, নাহলে আমি কিন্তু অনেক কিছু ধরতে পারবো না। আর ধরতে না পারলে সাথে সাথে আমাকে প্রশ্ন করে ক্ল্যারিটি নিয়ে নিতে হবে, ক্লিয়ার হয়ে যেতে হবে যে ও আচ্ছা বুঝতে পারছি। আপনাদের টার্গেটই থাকবে, দেখেন আমার প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার নিচে না। এখন 2 ঘন্টা সময় কিন্তু হিউজ একটা টাইম আপনার জীবনে। এই টাইমটা আপনি এখানে কাটাইতেছেন, কাটানোর পরে আপনি এখান থেকে কোনো টেক অ্যাওয়ে নিয়ে গেলেন না, তাহলে কি হইলো কিছু? তাহলে আমার টার্গেটই থাকবে তোর ক্লাসে আমি খালি করবো, আর কিছুই পড়বো না পারি, ক্লাস করে যেন আমি ফুললি প্রিপেয়ার্ড হতে পারি, এটাই আমার টার্গেট। এরকম মাইন্ডসেট নিয়ে ক্লাসে আসবো যে সব পড়া আমি ক্লাসে শিখে নেবো, বাড়ির যেয়ে যেন আমার কিছু না পড়া লাগে। ওকে, অতসী আপনি ক্লাস বুঝতেছেন? আর কে আছে নতুন? সাদিকা তো বুঝতেছে, দেখি একটু রিভাইজ দিয়ে আসি। এই ক্লাসটা, এই জায়গাটা বিশেষ করে এই স্লাইডটা একটু কঠিন। হ্যাঁ, আবরার ফাইসাল কি অবস্থা আপনার? এখন অসুখ ভালো হয়েছে? জি ভাই আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে। যেতেছে না নিচ দিয়ে যেতেছে? না ভাই আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, আঞ্জুমান আপা? জি ভাইয়া বুঝতেছি। কেমন বুঝতেছেন? ধরবো তারা 75% কি বলে ডাকতে বলেন? 75-এর মধ্যে হচ্ছে গিয়া 25 আছে 3 বার, তাহলে এটাকে 3 কোয়ার্টার। ওয়াও, 3 কোয়ার্টার হবে না, যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, তাহলে কি করব? কোয়ার্টার এস যোগ করব। কোয়ার্টার যোগ করব, রাইট। ইমরান বলেন, আপু তো 3 কোয়ার্টার, এটা ছাড়া আমরা আর কি বলতে পারি 75-কে? ইমরান আহমেদ, দ্রুত আনমিউট মিউট করতে হবে, কিন্তু মেয়ে মানুষ দেখছেন কি দ্রুত করে ফেলল।
দ্রুত, নাহলে কিন্তু লাইন কেটে যাবে। বাদ। আচ্ছা, তারপরে কি আছে? ইস্তিয়াক পারবে এটা। দেলোয়ার। জিসান আছে? জিসান 3 ইডিয়টস এর ছবি দিয়ে রাখছেন কেন আপনি? জি ভাইয়া। কি বলতে পারি বল? চল কি বলতে পারি? থেকে থার্ড ফোর্থ তো বলতে পারি। থার্ড ফোর্থ বলা যাবে না, ওটাকে বলতে হবে 3/4। 3/4। থার্ড মানে হলো 3 আর 3 মানে হলো 3, দুটো কিন্তু আলাদা জিনিস। জি ভাইয়া। ওকে, আমরা যেমন 1 2 3 করে বলতেছি, এখানে কিন্তু 3 বলতে হবে, নট থার্ড। এই মেহেদি বুঝতে পারতেছেন ক্লাস? জি ভাইয়া। আপনি তাহলে 40% কে কি নামে ডাকতে পারি বলেন তো? 40% হুম, 20 সাপেক্ষে। 20 সাপেক্ষে তাহলে 20 কে কি বলে ডাকি আমরা, এটা আগে বল। আচ্ছা, 10 কে আমরা কি বলে ডাকি? 10 কে 1 in 10। 1 in 10। তাহলে 20 কে আমরা কি বলে ডাকি? 20 কে বলি 1/5। 1/5। এক্সেলেন্ট। তাহলে 20 কে যদি আমরা 1/5 বলি, তাহলে 40 কে আমরা কি বলবো? 4/5 না। তাহলে 40 এর মধ্যে আমি বলেছি 20 এর সাপেক্ষে বলতে, তাহলে 20 এর সাপেক্ষে যখন আমি প্রশ্ন করব, তখন 40 এর মধ্যে 20 দিয়ে চিন্তা করব না 10 দিয়ে চিন্তা করব? 10 দিয়েছি। এই কথাটা মিজানুর বলেন যে সে কি কথাটা ঠিক বলছে না ভুল বলছে? না, 20 দিয়ে চিন্তা করছি। বুঝতে পারছেন কাহিনী? বুঝে অ্যান্সার করতে হবে, নাহলে কিন্তু ভুল। তাহলে 20 দিয়ে যদি আমরা চিন্তা করি 40 কে, তাহলে 40 এর মধ্যে 20 আছে কয়টা? দুইটা। তাহলে আমি এটাকে কি বলে ডাকতে পারি? 2/5। ফিফথ খালি বলা যাবে না, এর সাথে একটা এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? জি। এই তো ক্লিয়ার, বুঝতে পারছেন। মিজানুর। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি আমাকে বলেন যে আমি যদি তাহলে 70% থাকে, এটাকে আমি কি বলে ডাকতে পারি? ভাইয়া এটা যে 7 in 10 বলতে পারি, আর 7/10 বলতে পারি। 7/10 এস যুক্ত করতে হবে। 10, হ্যাঁ সুন্দর হয়েছে। ওই তো গুড পারসেন্ট। এনসিরকে তো ধরলাম। কতশী কি আপনার মাইক নাই? আচ্ছা ভাইয়া বলেন। আপনি আমাকে বলেন যদি আমরা 50% কে আমরা কি বলে ডাকতে পারি 25 এর সাপেক্ষে? 25 এর সাপেক্ষে হ্যাঁ, 50% কে কি বলে ডাকতে পারি? 25 50 25 কে কি বলে ডাকি, এটা আগে বলেন। এ কোয়ার্টার। এ কোয়ার্টার। তাহলে 50 কে কি বলে ডাকতে পারি? কোয়ার্টার কয় কি বলে? মানে 2 কোয়ার্টার। 2 কোয়ার্টার। জিজ্ঞাসা বোধক। আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? না না 2 কোয়ার্টারস, মানে আমি এস বলি নাই তো এটা। 2 কোয়ার্টারস হবে। 2 কেন বললেন? মানে 50 এ তো দুইটা 25 আছে, 25 দুগুণা 25 আছে। তাহলে আমি কোয়ার্টার না বলে আরো একটা ভেরিয়েশন দিয়ে বলতে পারি, সেটা কি? রাহুল বলেন, সেটা কি? 2/4 কেন? 50 যেহেতু আমরা 25 কে বলতে পারি 1/4, যেহেতু যেহেতু 50 তার মানে 25 এর ডাবল, মানে 25 25 2, তাহলে 2/4। 2/4 এর সাথে একটা এস যুক্ত হবে। ক্লিয়ার? জি জি, এসটাই বলতেছি 4। তাহলে আমি 80 কে কি বলতাম রাহুল? জি, শুনতে 80 কে কি বলতাম? 80 কে বলতে পারতাম হচ্ছে সরি 8 in 10 বলতে পারি, বা বলতে পারি হচ্ছে 8 10, 8 10 আর বলতে পারি হচ্ছে কোয়ার্টার
4/5 বলতে পারি, 4/5 বা 4 in 5, 4 in 5, হ্যাঁ কেন? যেহেতু হচ্ছে 20 দিয়ে করতেছি তাহলে 4 20 80। দেখছেন রাহুল কিন্তু একদম ক্লিয়ার কনসেপ্টটা ধরতে পারছেন। আপনি ক্লিয়ার ধরতে পারছেন না ফুল জিনিসটা? জি জি জি। রাইটিং এ কিন্তু আমাকে এভাবে করে লিখতে হবে। সো আমার হাতে অনেকগুলো ভেরিয়েশন আছে, আমি কোনটা ইউজ করব আমাকে মাথায় রাখতে হবে যেটা অলরেডি আমি ইউজ করে ফেলছি সেটাকে আর আমি রিপিট করব না। যতক্ষণ পর্যন্ত ভিন্ন ভিন্ন অস্ত্র আমার হাতে আছে ততক্ষণ পর্যন্ত ভিন্ন ভিন্ন ভেরিয়েশন দেখাবো। যখন দেখবো সব ভেরিয়েশন আমার দেখানো শেষ, এরপরে আমি চাইলে রিপিট করতে পারি। সাবাবা সরকার সে জুতি আছেন আপু? আচ্ছা আর নিচের দিকে আর যেতে পারবো না, এটাই আমার লাস্ট। সাবাবা সরকার আছেন আপু? সাবাবা দেরি করলে নিচে চলে যাবে। নাই। সালমা আক্তার আছেন? সালমা সাহস করেন, সাহস না করলে তো আপনার জিনিস ক্লিয়ার হবে না। এই যে কিছুক্ষণ আগে কাকে ধরলাম, মেহেদি ভাইকে ধরলাম, উনি কিন্তু একটু কনফিউজ ছিল, বাট পরের দিকে জিনিসটা কিন্তু উনি বুঝতে পারছে। প্রেসারের মধ্যে না পড়লে আপনি শিওর থাকেন জীবনে ভালো কিছু আপনি বাইর করতে পারবেন না। যত চূড়ায় চূড়ায় পালায় পালায় বেড়াবেন দেখবেন যে কিছুই হয় না। সিদরাতুল মুনতাহা আছেন? দ্রুত আসতে হবে, এই যে আপনারা যে কথা বলতেছেন না। তাহিয়া মানজুরা, জি ভাইয়া। আপনি আমাকে বলেন আমরা যদি 78% চিন্তা করি তাহলে 78 কে আমরা কি বলে ডাকতে পারি? 75%, ওইটা তো 3/4। হুম 78। হুম ওকে গুড। এখন দেখেন এটা খেয়াল আসছে না 78টা। এটা আমি আসলে শিখাই নাই, এই জন্য আপনার খেয়াল আসতেছে। এখন দেখেন এই যে ধরেন আপুকে আমি একটা কনফিউজিং প্রশ্ন করলাম যে 78 কে আমরা কি বলে ডাকবো, উনি কিন্তু এটা পারতেছে না। কেন? কারণ আমি তো আসলে 78 শিখাই নাই, এটা উনি কিভাবে পারবে? কিন্তু উনি খুব ক্লোজ একটা শর্ট দিছে, সেটা হলো উনি বললো যে আমরা তো 75 শিখছিলাম ভাইয়া, 75 কে তো আমরা 3/4 বলছিলাম, কিন্তু 78 কে আমরা কি বলবো? সো এই জায়গায় আমরা যে কাজটা করব, দেখেন আমরা এখানে 4টা ভোকাবুলারি শিখলাম। একটা হলো 10% কে কি বলে, একটা হলো 20% কে কি বলে, একটা হলো 25% কে কি বলে, এটা আমরা শিখছি। আর একটা ভোকাবুলারি আমি বলা হয় না, সেটা হলো 33% কে কি বলে, এটা একটু শিখাইনি, তারপরে এদিকে আসতেছি। 33% থাকলে সেটাকে আমরা বলবো এ থার্ড। কেন? 33 মানে কি 3 33 100, তার মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে 33 কে বলে এ থার্ড। তাহলে 33 এর ডাবল কত? 66। তাহলে 66 কে আমরা বলবো 2, এই যে এরকম TWO দিব, মাঝখানে একটা হাইফেন দিব, থার্ড দিব, থার্ডের সাথে একটা এস যুক্ত হবে, থার্ড। 2 থার্ড, 2/3 এটার ইংরেজি, বাংলা 2 থার্ড। ক্লিয়ার সবাই? এখন দেখেন আপুকে আমি জিজ্ঞেস করলাম যে আপু আমরা যদি 78% এটাকে আমি কি বলতে পারি? তো এইটার এক্সাক্ট উত্তর নাই। কেন? কারণ আমি দুইটা জিনিস আপনাদেরকে শিখেছিলাম, একটা হলো 75 কে কি বলে, আর আমি শিখেছিলাম 80 কে কি বলে, কিন্তু আমি 78 কে কি বলে সেটা কিন্তু আমি শিখাই না। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো পরীক্ষাতেও কিন্তু হুবহু এরকম আপনি পয়েন্ট আপনি নাও পাইতে পারেন। তো এরকম হুবহু পয়েন্ট না পাইলে আপনাকে যেটা করতে হবে, নরমালি আমাদের বাড়িতে যখন আগুন লাগে আমরা কি করি? প্রতিবেশীর কাছে হেল্প চাই। তো মনে করেন এই 78 এর ঘরে আগুন লাগছে, তাহলে একে কি করতে হবে, এর প্রতিবেশী কারা তার কাছে হেল্প চাইতে হবে। তো আমি 78 এর প্রতিবেশী দুইজন, একটা হলো 75 আর একটা হলো 80, কারণ এর পাশে এই দুটো ভোকাবুলারি ইংরেজি আমরা জানি। এখন আমাকে দেখতে হবে 78 থেকে যারা প্রতিবেশী আছে তাদের সবচেয়ে কম দূরত্ব কার। কেন? কারণ বাড়িতে আগুন লাগলে সাধারণত আমরা কাছের প্রতিবেশীর বাড়ির থেকে পানি দিয়ে কিন্তু আগুন নিভাই, দূর থেকে কাউকে হায়ার করি না। তা আমি দেখতেছি 78 থেকে 80 দূরত্ব হলো 2, 78 থেকে 75 এর দূরত্ব হলো 3, তার মানে ছোটকে এই যে 2, মানে 80 সাপেক্ষে ভালো। আবার অনেকে বলতে পারে 60 কেও তো আমরা চিন্তা করতে পারি, কিন্তু আপনি যদি 60 কে চিন্তা করেন 60 থেকে 78 এর দূরত্ব প্রায় 18, তাহলে এটা কিন্তু ভায়াবল না, এটা চিন্তা করে লাভ নাই। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আপনাদেরকে জিনিসটা শিখতে হবে, সেটা হলো আমরা চিন্তা করলাম 80 সাপেক্ষে কাকে? 78 কে। তাহলে সংখ্যাটা হলো 78,
চিন্তা করতেছি 80 সাপেক্ষে, আমরা দুইটা জিনিস দিয়ে চিন্তা করব। একটা হলো উপরে কিনা, একটা হলো নিচে কিনা। সবাই এটা নোট লিখে রাখেন। একটা হলো উপরে আর একটা হলো নিচে। তাহলে উপরের ইংলিশ কি জানি আমরা? অ্যাবাভ। আর নিচের ইংলিশ কি জানি? বিলো। তাহলে 78 80 অ্যাবাভ না বিলো? তাই আপা? ভাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি বললাম 78 এই সংখ্যাটা, যেহেতু আপনাকে 78 ধরছিলাম, 78 সংখ্যার সবচেয়ে কাছাকাছি পাইলাম আমি 80 কে। এখন 78 কি 80 উপরে না নিচে? হ্যাঁ নিচে। নিচে। তাহলে আমরা এটাকে বলবো বিলো 4/5। 80 কে আমরা কি বলি? 4/5 বলি। হ্যাঁ 4/5 বলি কিনা? এর সাথে এস যুক্ত হবে, হ্যাঁ এটা বলি না? তাহলে 4/5 মানে 80, কিন্তু 78 কি 80 না? 80 নিচে। তাহলে আমরা বলবো বিলো 4/5। এখন এটা যদি 82 হইতো, তাহলে 82 80 উপরে না নিচে? উপরে। উপরে। তাহলে আমরা বলতাম অ্যাবাভ 4/5 এর উপরে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন দেখেন, এখন আমরা যেই সংখ্যাকে চিন্তা করি, এই যে অ্যাবাভ আর ডাউন যেটাকে আমি বললাম বা বিলো বললাম, এটাকে কত ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে লিটিল আন্ডার অথবা লিটিল ওভার। কিরকম? মনে করেন একটা সংখ্যা হলো 49, তো 49 মানে কি 50 এর নিচে। 50 কে আমরা হাফ বলতে পারি, অর্ধেক বলতে পারি। বা ধরেন আমি 50 কে আমি 25 এর সাপেক্ষে চিন্তা করলে বলতাম যে 2 কোয়ার্টার্স বলতে পারতাম। তাহলে 49 কি 50 এর উপরে না নিচে? স্বাভাবিকভাবে নিচে। তাহলে আমি বলতাম লিটিল আন্ডার এ হাফ, লিটিল আন্ডার 2 কোয়ার্টার্স, লিটিল আন্ডার 2/4, অথবা বলতাম মার্জিনালি বিলো এ হাফ, স্লাইটলি লেস দেন হাফ, বা জাস্ট আন্ডার এ হাফ। বুঝতে পারতেছেন? অথবা আমরা বলতাম ফলিং শর্ট অফ এ হাফ। ফলিং শর্ট মানে কি? কম। লিটিল আন্ডার মানে কি? নিচে। মার্জিনালি বিলো মানে কি? নিচে। স্লাইটলি লেস দেন মানে কি? নিচে। জাস্ট আন্ডার মানে কি? নিচে। এখন যদি উপরে হইতো, মনে করেন একটা ডেটা আছে 77%, মানে কি 75 এর উপরে। 75 কে আমরা বলি 3 কোয়ার্টার। তাহলে আমরা বলতাম 77 মানে কি 75 এর উপরে। তাহলে বলতাম জাস্ট ওভার 3 কোয়ার্টার্স, লিটিল ওভার 3 কোয়ার্টার্স, মার্জিনালি অ্যাবাভ 3 কোয়ার্টার্স, স্লাইটলি মোর দেন 3 কোয়ার্টার্স। বুঝাতে পারছি সবাইকে? এতগুলো ভেরিয়েশন দিয়ে আপনারা রাইটিংটাকে লিখবেন। এখানে কথা শেষ হয় না, একটু বুঝতে পারছেন সবাই? এখন এগুলো ছাড়াও আরো কিছু শর্ট ল্যাঙ্গুয়েজে, শর্ট টোনে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। সেটা কি ভাইয়া? লেখেন দুইটা জিনিস, একটা হলো নিচে বুঝাইতে আর একটা হলো উপরে বুঝাইতে। হ্যাঁ, লিখে রাখেন। নিচে বুঝাইতে আমরা কি কি ইউজ করতে পারি? নিচে বুঝাইতে লেখেন। নিচে বুঝাইতে আমরা লিখতে পারি, ধরেন নিচে মানে কি 49, 50 এর নিচে। তাহলে আমরা বলতে পারি নিচে মানে অ্যাপ্রক্সিমেটলি এ হাফ নিচে, নিয়ারলি এ হাফ, আর অলমোস্ট এ হাফ। তিনটা লিখতে পারি, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, অলমোস্ট। এই তিনটাকে আমরা নিচে বুঝাইতে ব্যবহার করি। আর এই যে ফলিং শর্ট অফ, ফলিং শর্ট অফ, এগুলো হলো নিচে বুঝাইতে। চারটা জিনিস লিখে রাখেন: অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, ফলিং শর্ট অফ। আর উপরে বুঝাইতে আমরা ব্যবহার করতে পারি স্লাইটলি এক্সিডিং। এক্সিড মানে কোনো কিছুকে দমায়া যাওয়া, পার হয়ে যাওয়া। এক্সিডিং সামান্য পার হয়ে যাওয়া, এই যে স্লাইটলি এক্সিডিং। ধরেন 51% মানে কি 50 এর উপরে, স্লাইটলি এক্সিডিং এ হাফ। 52% 50 এর উপরে, স্লাইটলি এক্সিডিং এ হাফ। আর উপর এবং নিচ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় রাফলি আর অ্যারাউন্ড। লিখে রাখেন রাফলি, অ্যারাউন্ড। উপর এবং নিচ, বেশিরভাগই উপরের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। রাফলি, অ্যারাউন্ড গেল।
আর একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হলো যদি পয়েন্ট টু পয়েন্ট হয়, টু দা পয়েন্টে হয়, তাহলে আমরা বলবো এক্স্যাক্টলি। আর জাস্ট, খালি জাস্ট বলবেন, জাস্ট 40% ধরেন, তাহলে আমরা বলবো জাস্ট 2/5, এক্স্যাক্টলি 2/5। যেমন দেখেন 80% টু দা পয়েন্ট, তার মানে কি এক্স্যাক্টলি 4/5, জাস্ট 4/5। ক্লাস সবাই বুঝতে পারছেন? অনেক 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 গুরুত্বপূর্ণ এই স্লাইডটা। এই স্লাইডে আপনাকে 8 লেভেলে নিয়ে যেতে পারবে যদি আপনি এভাবে বুঝে ব্যবহার করতে পারেন, আর এতগুলো ভেরিয়েশন যদি দেখাইতে পারেন। আপনাদের এমনি তো ক্লাসে বোঝা যাওয়ার কথা যে হ্যাঁ এত কিছু যদি আমি দেখাই তাহলে তো এমনি বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার স্কোরটা বাড়বে। ভাই এগুলো কি আমি আদৌ আগে লিখতাম? এগুলো কি আমি আদৌ জানতাম? এই ছিল মোটামুটি ক্লাস। আচ্ছা, আর একটা জিনিস শিখে নেই, আর একটা জিনিস শিখি, সেটা হলো যদি পার্সেন্টেজ না থাকে তাহলে কিন্তু এই 1/5, 2/5, 2 in 10 এগুলো কিন্তু লেখা যাবে না। যেমন এই যে আমরা দেখলাম বিলিয়ন ডলার, বা আমরা দেখলাম মিলিয়ন, বা আমরা সেন্টিগ্রেড যদি দেখি, তাহলে কিন্তু ওটাকে কোয়ান্টিফায়ার্স বলে না, কারণ এটা 100-র হিসাব নিকাশ নাই, ওটা হাজার, লাখ, কোটি এরকম থাকে। সো এটাকে আমরা বলবো প্রপোর্শন। প্রপোর্শন ওয়াইজ যখন হয় তখন আমরা কিভাবে চিন্তা করব, আমি একটা উদাহরণ দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন। মনে করেন এই ডেটাটাকে আমি প্রপোর্শন ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে এটা আছে কি মিলিয়ন ডলার্সে আছে, রাইট? তো মিলিয়ন ডলার্সে আমি দেখতেছি এটার আপার লিমিট কত। আপার লিমিট মানে হাই লিমিট, এটা সায়েন্সের স্টুডেন্টরা বুঝবে। আপার লিমিট এটা ইন্টিগ্রেশনে থাকে, আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে। তো লোয়ার লিমিটটা হলো 0, মানে সব নিচের মানটা, আর আপার লিমিট মানে উপরের মানটা, সেটা কত 60। তাহলে দেখেন আমি যদি এটাকে মনে মনে পার্সেন্টেজে চিন্তা করি, তাহলে 60 হলো 100% আর 0 হলো 0%, তাহলে আর মাঝামাঝি কোনটা 30%, তার মানে 30% হলো 50%, কাইন্ড অফ। বুঝেন কথা? এটা কিন্তু মনে মনে পার্সেন্টেজ ভাববেন, কিন্তু এটা আবার লিখতে যান না পার্সেন্টেজ, না হলে কিন্তু ধরা খাবেন। তাহলে আমরা যদি এটাকে 80% কোনটুক হবে চিন্তা করি, তাহলে 50-এর উপরে যারা তারা 80%, আর 30-এর উপরে 40-এর উপরে এরা মোটামুটি 60-70, 30-এর উপরে ধরেন 60-70, আর এটা হলো ধরেন 70 থেকে 80 এরকম। একইভাবে এখানে 0 থেকে 10 পর্যন্ত এরা ধরেন 10 বা 20%, এটা ধরেন 30 বা 40%, আর এটা ধরেন 40 থেকে 50-এর ভিতরে। এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা এভাবে লিখবো। ধরেন ওখানে যেমন আমি 60-এর চিন্তা করলাম, তাহলে 50 থেকে 60 মিলিয়ন ডলারের মধ্যে ওগুলোকে আমরা বলবো লার্জ নাম্বার অফ, প্লেন্টি অফ, মেজরিটি অফ, এ ভাস্ট মেজরিটি অফ। আর যেগুলো দেখলাম আমরা 40 থেকে 50 ডলার, এই মিলিয়ন ডলার, সেগুলোকে আমরা ধরেন বললাম এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ। চিত্রটা ছোট করে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই পার্সেন্টেজের ভিতরে আবার এখানে এরকম করে ভাগ ভাগ করে দিয়েছি। যেগুলো যদি 70-এর উপরের দিকে হয় তাহলে এগুলোকে মেজরিটি অফ দ্বারা বলবা, লার্জ নাম্বার বলবা, প্লেন্টি অফ বলবা। যদি এই যে 50 থেকে 70-এর মাঝামাঝি হয় তাহলে এগুলোকে সিগনিফিক্যান্ট প্রপোর্শন বলবা। আর যদি তার ভিতরে হয় সেগুলোকে আপাতত কিছুই বলার দরকার নাই। একটু যদি কম সংখ্যক হয় সেগুলোকে বলবা মিনিমাল প্রপোর্শন অফ। যেমন ওই যে চিত্রে চিন্তা করলে ধরেন যেগুলো হলো 10 মিলিয়ন ডলার, 20 মিলিয়ন ডলার, সেগুলোকে আমরা মিনিমাল প্রপোর্শন বলবো বা ফিউ নাম্বার বলবো। আর তার চেয়ে নিচে যদি হয় 5 মিলিয়ন ডলার, 6 মিলিয়ন ডলার, তাহলে এটাকে বলবো ভেরি স্মল নাম্বার অফ, এ মাইনর, এ নেগলিজিবল। যদিও মাইনর বা নেগলিজিবল ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অনেক ছোট নাম্বার হলে মাইনর বা নেগলিজিবল বলবেন। এইভাবে করে প্রপোর্শনের আগে আমরা ওয়ার্ড ইউজ করবো। আর এই নিয়ারলি, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, লিটল আন্ডার, লিটল ওভার, এগুলো তো যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে। শুধুমাত্র এই যে 2/5, 2/4 এগুলো পার্সেন্টেজ ছাড়া ব্যবহার করবেন না। আর উপর নিচ বোঝানোর জন্য এই অলমোস্ট, নিয়ারলি এগুলো যে কোনো কিছুই ব্যবহার করতে পারে। বুঝতে পারছেন ক্লাস আজকের? এই ছিল আমার আজকের টাস্ক 1-এর প্রথম ক্লাস। আপনাদের নেক্সট ক্লাস নিব আমি